আজকে আমরা ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়। কম্পিউটারের যে কোনো কম্পিউটারকে নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে গেলে প্রত্যেক কটা কম্পিউটারে ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস দরকার পড়ে। কখনো একই আইপি অ্যাড্রেসের দুটো কম্পিউটার থাকতে পারে না। তো এই আইপি অ্যাড্রেসটা দেখতে কীরকম হয়ে থাকে, এখানে একটা আইপি অ্যাড্রেসের এক্সাম্পল দেওয়া রয়েছে। এই যে এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস 192.133.50.2। এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। আইপি কথাটার পুরো নাম কি? আইপি কথাটার পুরো নাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এই আইপি অ্যাড্রেসের দুটো অংশ থেকে থাকে, একটা অংশ হচ্ছে নেট আইডি আর একটা অংশ হচ্ছে হোস্ট আইডি। আইপি অ্যাড্রেসের দুখানা অংশ থাকে, একটা হচ্ছে নেট আইডি, একটা হচ্ছে হোস্ট আইডি। এই আইপি অ্যাড্রেসটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আইপি অ্যাড্রেসটা কীরকম হবে? তাহলে হচ্ছে এইরকম। 192টাকে বাইনারিতে কনভার্ট করলে পাওয়া যাবে এই সংখ্যাটা, 133 এটাকে বাইনারিতে কনভার্ট করলে পাওয়া যাবে এটা, 50 এটাকে বাইনারিতে কনভার্ট করলে পাওয়া যাবে এটা, আর 2কে বাইনারিতে কনভার্ট করলে হয়ে যাবে এটা। তাহলে দেখো এখানে 32খানা বিট রয়েছে। 32খানা বিট কিরকম ভাবে রয়েছে? এখানে রয়েছে 8খানা, এখানটায় রয়েছে 8খানা বিট, এখানেও রয়েছে 8খানা বিট, এখানেও 8খানা বিট, এখানেও 8খানা বিট, মানে 8 × 4 মোট 32 বিট হচ্ছে। তাহলে একটা আইপি অ্যাড্রেসের সাইজ হয়ে থাকে 32 বিট। এই 8টা করে বিটকে বলা হচ্ছে অক্টেট। 8টা করে বিটকে বলা হচ্ছে অক্টেট। 8টা বিট থাকে, তারপর একটা ডট বসে, তারপরে আবার 8টা বিট থাকে, তারপর একটা ডট বসে, এরকমভাবে মোট 32খানা বিট থাকে। তো আইপি অ্যাড্রেসকে 4টে ভাগের মধ্যে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লাস এ আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে ক্লাস বি, ক্লাস সি অ্যান্ড ক্লাস ডি, আর আরেকটা হচ্ছে ক্লাস ই আইপি অ্যাড্রেস। এই 5 রকম ভাগে ভাগ করা যায় আইপি অ্যাড্রেসকে। তো তোমাদের এখান থেকে পড়তে হবে ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি, এই 3 ধরনের আইপি অ্যাড্রেস সম্পর্কে তোমাদের পড়তে হবে। তো প্রথমেই দেখে নেওয়া যাক ক্লাস এ আইপি অ্যাড্রেস। ক্লাস এ আইপি অ্যাড্রেসে নেট আইডি হচ্ছে 8 বিট, হোস্ট আইডি হচ্ছে 24 বিট। মানে ক্লাস এ আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এই 8খানা বিট হচ্ছে নেট আইডি, বাকি যে 24খানা বিট পড়ে থাকছে এই 24খানা বিট হয়ে যাচ্ছে হোস্ট আইডি। এই যে 8খানা বিট নেট আইডি রয়েছে, এই 8খানা বিটের মধ্যে প্রথম সংখ্যাটা সর্বদা 0 হবে। প্রথম বিটটা সর্বদা 0 হবে। তাহলে কতগুলো বিট পড়ে থাকছে? পড়ে থাকছে 7খানা বিট। নেট আইডি হতে পারে 8খানা বিট নিয়ে, 8খানা বিটের মধ্যে একটা বিট হয়ে যাচ্ছে 0, এটা অলওয়েজ 0 বসবে, বাকি পড়ে থাকছে 7খানা বিট। তো এই 7খানা বিট দিয়ে কতগুলো নেট আইডি তৈরি করা সম্ভব? 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। 128খানা নেট আইডি তৈরি করা সম্ভব। তো 128খানার মধ্যে 2খানা বিশেষ কাজের জন্য নির্ধারিত থাকে, তাহলে 2 বাদ যাবে, তাহলে মোট 126খানা নেট আইডি তৈরি করা সম্ভব। কথাটা বুঝতে পারলে? নেট আইডি ছিল 8 বিটের, তার মধ্যে একটা বিটে তো সবসময় 0 বসবে, তাহলে পড়ে থাকছে 7খানা। এই 7খানা বিট দিয়ে মোট কতগুলো আইপি নেট আইডি তৈরি করা সম্ভব? 2 এর পাওয়ারে হচ্ছে 7, তার মধ্যে 2খানা হচ্ছে বিশেষ কাজের জন্য নির্ধারিত, তাহলে কতগুলো পড়ে থাকছে? 126খানা পড়ে থাকছে। 126খানা নেট আইডি তৈরি করা সম্ভব। হোস্ট আইডি কতগুলো হতে পারে? মোট আইপি অ্যাড্রেসের সাইজ হচ্ছে 32 বিট, তার মধ্যে 8খানা হয়ে গেছে নেট আইডি, তাহলে পড়ে থাকছে 24খানা। তাহলে হোস্ট আইডি হতে পারে 2 টু দি পাওয়ার 24, তার মধ্যে 2টো হচ্ছে বিশেষ কাজের জন্য, এই 2টাকে সবসময় মাইনাস করতে হবে, তাহলে পাওয়া যাচ্ছে এতগুলো হোস্ট আইডি তৈরি করা সম্ভব।
এটা হচ্ছে ক্লাস এ আইপি অ্যাড্রেস। নেক্সট হচ্ছে ক্লাস বি আইপি অ্যাড্রেস। আমরা ক্লাস এতে দেখেছিলাম 8খানা ছিল নেট আইডি আর 24খানা ছিল হোস্ট আইডি। ক্লাস বিতে হচ্ছে 16খানা নেট আইডি আর 16খানা হচ্ছে হোস্ট আইডি। এই 16খানা নেট আইডির মধ্যে প্রথম দুখানাতে সবসময় 10 বসবে, প্রথম দুখানাতে সবসময় 10 বসবে। তাহলে পড়ে থাকছে কতগুলো? পড়ে থাকছে 14টা। তো এই 14খানা দিয়ে কতগুলো নেট আইডি তৈরি করা সম্ভব? 2 টু দি পাওয়ার 14 মাইনাস 2, সবসময় 2টা মাইনাস হবে দুখানা বিশেষ কাজের জন্য। তাহলে মোট এতগুলো নেট আইডি তৈরি করা সম্ভব। আচ্ছা, হোস্ট আইডি কতগুলো হতে পারে? এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 2। তাহলে এতগুলো হোস্ট আইডি তৈরি করা সম্ভব। আবার ক্লাস সি এর ক্ষেত্রে কি হবে? ক্লাস সি এই আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে 24খানা হচ্ছে 24 বিট হচ্ছে নেট আইডি আর 8 বিট হচ্ছে হোস্ট আইডি। তাহলে এই 24খানা বিটের মধ্যে প্রথম 3টে বিটে থাকবে 110, এটা সর্বদা 110 থাকবে। তাহলে পড়ে থাকছে কতগুলো বিট? পড়ে থাকছে হচ্ছে 21খানা বিট। তো এই 21খানা বিট দিয়ে কতগুলো নেট আইডি তৈরি করা সম্ভব? 2 টু দি পাওয়ার 21 মাইনাস 2, এতগুলো নেট আইডি তৈরি করা সম্ভব। আর হোস্ট আইডি কতগুলো তৈরি করা সম্ভব? হোস্ট আইডি তৈরি করা যাবে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, এতগুলো হোস্ট আইডি তৈরি করা সম্ভব। তোমাদের যদি আইপি অ্যাড্রেস সম্পর্কে লিখতে বলে তাহলে আমাদের এতখানি লিখতে হবে। আমি পুরো প্রসিডিওরটা আরেকবার বলছি। আইপি অ্যাড্রেস প্রত্যেক কটা কম্পিউটারে আলাদা হবে, একই আইপি অ্যাড্রেস দুখানা থাকতে পারে না। আইপি অ্যাড্রেস দেখতে কীরকম হয়? 8খানা করে বিট থাকে, মোট 4টে ভাগে বিভক্ত থাকে, মোট হচ্ছে 32 বিট। এই যেখানে হচ্ছে 8খানা, এখানেও 8খানা, এখানেও 8খানা, এখানে হচ্ছে 8টা, মোট হচ্ছে 32 বিট। তোমাদের একটা এক্সাম্পল পড়তে হবে এবং সেটাকে বাইনারিতে কনভার্ট করে লিখে দিতে হবে যে মোট 32 বিট হচ্ছে। এক একটা এই 8খানা বিটকে বলা হচ্ছে একসাথে অক্টেট। এই 8খানা বিটকে একসাথে বলা হচ্ছে অক্টেট। আইপি অ্যাড্রেস 5 রকমের হতে পারে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। তার মধ্যে আমাদের পড়তে হবে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সিটাকে। তো ক্লাস এটা কীরকম হচ্ছে? ক্লাস এতে 8 বিট হচ্ছে নেট আইডি, 24 বিট হচ্ছে হোস্ট আইডি। তো 8 বিটের মধ্যে প্রথমটায় সর্বদা 0 বসবে, পড়ে থাকছে 7খানা। তাহলে এই 7খানা বিট দিয়ে কতগুলো নেট আইডি তৈরি করা সম্ভব? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2। হোস্ট আইডি কতগুলো তৈরি করা যাবে? 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2, এতগুলো হোস্ট আইডি তৈরি করা যাবে। তো এইগুলোকে ক্যালকুলেশন করে কত হচ্ছে সংখ্যাটাকে মনে রাখতে হবে তোমাদের। নেক্সট হচ্ছে ক্লাস বি। ক্লাস বিতে নেট আইডি হচ্ছে 16টা, হোস্ট আইডি হচ্ছে 16টা। 16খানা নেট আইডির মধ্যে প্রথমটায় বসবে 10, প্রথম দুখানাতে বসবে 10। পড়ে থাকছে 14খানা বিট। 14খানা বিট দিয়ে কতগুলো নেট আইডি তৈরি করা যাবে? 2 টু দি পাওয়ার 14 মাইনাস 2, এতগুলো নেট আইডি তৈরি করা যাবে। হোস্ট আইডি কতগুলো হবে? 2 টু দি পাওয়ার 16 মাইনাস 2। নেক্সট হচ্ছে ক্লাস সি। ক্লাস সিতে নেট আইডি হচ্ছে 24খানা, হোস্ট আইডি হচ্ছে 8খানা। তার মধ্যে প্রথম 3টেতে বসবে 110, তাহলে পড়ে থাকছে 21খানা। 21খানা দিয়ে কতগুলো নেট আইডি তৈরি করা যাবে? 2 টু দি পাওয়ার 21 মাইনাস 2। আর এখান থেকে কতগুলো হোস্ট আইডি তৈরি করা যাবে? 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2। নেক্সট আমরা পড়ব কম্পিউটার ভাইরাস সম্পর্কে। তো এই ভাইরাস কথাটা আমরা সবাই শুনেছি। তো ভাইরাসের পুরো নাম কি? ভাইরাসের পুরো নাম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। এই পুরো নামটাকে খুব ভালো করে পড়তে হবে। ভাইরাসটা কি? ভাইরাসটা হচ্ছে একটা ক্ষতিকারক প্রোগ্রাম যেটা কম্পিউটারের মধ্যে নিজে থেকেই নিজের প্রতিলিপি তৈরি করতে পারে। মানে আজ একটা ভাইরাস রয়েছে তো কাল 100খানা ভাইরাস হতে পারে।
এবং আজ যে ফোল্ডারটা ভাইরাস আক্রান্ত, ভাইরাস দ্বারা ইনফেক্টেড, কাল দেখা যাবে যে আরও বাকি সব ফোল্ডারগুলোও ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে। আচ্ছা, প্রথম ভাইরাসের নামটা কি? প্রথম ভাইরাসের নাম হচ্ছে ক্রিপার। ক্রিপার হচ্ছে প্রথম ভাইরাসের নাম। আর হ্যাপি বার্থডে যোশী, এটা হচ্ছে প্রথম ভারতে পাওয়া ভাইরাসের নাম, কম্পিউটার ভাইরাসের নাম। ভাইরাসটা ছড়ায় কীরকমভাবে? ভাইরাস আসতে পারে পেন ড্রাইভের মাধ্যমে বা ফ্লপি ডিস্কের মাধ্যমে। আগেকার দিনে ফ্লপি ডিস্ক ব্যবহার করা হতো, সেখান থেকে ভাইরাস আসতে পারে। অথবা ইন্টারনেটের মাধ্যমেও ভাইরাস আসতে পারে। আমরা ধরো কোনো একটা পাইরেটেড মানে ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করছি, সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। ইমেলের মাধ্যমেও ভাইরাস আসতে পারে। তো ভাইরাস কত রকমের হতে পারে? ভাইরাসকে প্রধানত 5 রকম ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে বুট ভাইরাস, ফাইল অর প্রোগ্রাম ভাইরাস, নেক্সট হচ্ছে ফ্যাট ভাইরাস, আরেকটা হচ্ছে রেসিডেন্ট ভাইরাস, আরেকটা হচ্ছে ম্যাক্রো ভাইরাস। তো এই সবকটা ভাইরাসের সম্পর্কে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। বুট ভাইরাস কি বোঝায়? কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে কিছুটা পরিমাণে বুট সেক্টর থাকে। এটা একটা নির্দিষ্ট জায়গা, সেটাকে বুট সেক্টর বলা হয়। তো সেই বুট সেক্টরকে আক্রমণ করে হচ্ছে বুট ভাইরাস। তার ফলে মাস্টার বুট প্রোগ্রাম নষ্ট হয়ে যায়। তো এর ফলে দেখা যাবে যে কম্পিউটারটাকে চালানো যাবে না, বুট করবে না কম্পিউটারটা। তো এরকম কয়েকটা ভাইরাসের নাম হচ্ছে ফ্রাইডে 13, স্টোন ভাইরাস, ডিস্ক কিলার। আর প্রথম বুট ভাইরাসের নাম হচ্ছে ব্রেন। কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে কিছুটা বুট সেক্টর থাকে, তো সেই বুট সেক্টরকে ইনফেক্টেড করে দেয় বুট ভাইরাস। তার ফলে কম্পিউটারটাকে চালানো যাবে না। নেক্সট হচ্ছে ফাইল অর প্রোগ্রাম ভাইরাস। এটা কোনো একটা কম্পিউটারের সফটওয়্যারের সিস্টেম ফাইলটাকে নষ্ট করে দেয়। তো কম্পিউটারের সিস্টেম ফাইলগুলো কীরকম হয়? সিস্টেম ফাইলগুলোর লাস্টে এক্সটেনশনটা হয় .exe, .com, .sys। তো এই সমস্ত ফাইলগুলোকে আক্রমণ করে ফাইল অর প্রোগ্রাম ভাইরাস। এখানে বলে রাখি, এক্সটেনশন বলতে কি বোঝায়। আমরা যখন কোনো একটা ফাইলকে সেভ করছি, তো সেটা যদি নোটপ্যাডের ফাইল হয়, সেক্ষেত্রে লাস্টে থাকবে .txt। সেটা যদি ডকুমেন্ট হয় মানে ওয়ার্ডের ফাইল হয়, সেক্ষেত্রে হবে .doc বা .docx। পাওয়ার পয়েন্টের ফাইল হলে লাস্টে থাকবে .ppt বা .pptx। তো এরকম যখন আমরা কোনো একটা ফাইলকে সেভ করি, তার লাস্টে একটা এক্সটেনশন অ্যাড হয়। এখান থেকে বোঝা যায় যে ফাইলটা কিসের ফাইল, নোটপ্যাড নাকি ওয়ার্ডপ্যাডের নাকি পাওয়ার পয়েন্টের। তো ঠিক সেরকম সফটওয়্যারের সিস্টেম ফাইলগুলো লাস্টে থাকে .exe বা .com বা .sys। এই সমস্ত ফাইলগুলোকে আক্রমণ করে ফাইল অর প্রোগ্রাম ভাইরাস। এরকম কিছু ফাইল অর প্রোগ্রাম ভাইরাসের এক্সাম্পল হচ্ছে সানডে, অ্যাসিড-রেন। নেক্সট হচ্ছে ফ্যাট ভাইরাস। যে কোনো কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে একটা ফ্যাট টেবিল থাকে। ফ্যাট কথাটার পুরো নাম হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। আমরা যখন কোনো একটা ডেটাকে স্টোর করছি, তো সেটা ওই ফাইল অ্যালোকেশন টেবিলের মধ্যে রেজিস্টার হয়। ধরে নেওয়া যাক তুমি একটা মুভি স্টোর করেছো, তো সেটা হার্ড ডিস্কের মধ্যে কোন জায়গা থেকে কোন জায়গা অবধি স্টোর হয়েছে সেটা লেখা থাকবে ফাইল অ্যালোকেশন টেবিলে। ধরে নেওয়া যাক একটা লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে প্রচুর বই রয়েছে। তো কোনো একটা বই সেটা কোন আলমারির কোন র্যাকে রয়েছে সেটা একটা রেজিস্ট্রিতে লেখা হয়। তো ঠিক সেরকম কম্পিউটারের মধ্যেও প্রচুর স্পেস রয়েছে। তো কোনো একটা মুভিকে আমি কোথায় রাখছি, তো সেটা লেখা থাকবে ফ্যাট টেবিলের মধ্যে। তো ফ্যাট ভাইরাস এই ফ্যাট টেবিলটাকে নষ্ট করে দেয়, মানে ফাইল অ্যালোকেশন টেবিলটাকে নষ্ট করে দেয়। তার ফলে তোমার কম্পিউটারের সমস্ত ডেটা থাকবে, তুমি দেখতে পাবে যে তোমার হার্ড ডিস্কটা ভর্তি রয়েছে, কিন্তু তুমি সেই ফাইলগুলোকে খুলতে পারবে না, যেহেতু ফ্যাট টেবিলটা নষ্ট হয়ে গেছে। এরকম একটা ভাইরাসের নাম হচ্ছে লিঙ্ক ভাইরাস। আরেকটা হচ্ছে রেসিডেন্স ভাইরাস। এটা থাকে র্যামের মধ্যে, কম্পিউটারের র্যামের মধ্যে এই ভাইরাসটা থেকে থাকে।
এটা কি কাজ করে? এটা কম্পিউটারের সমস্ত কাজকর্মগুলোতে বাধা সৃষ্টি করে। যেমন ধরো, তুমি কোনো একটা ফাইল ওপেন করতে পারবে না, ফাইল ক্লোজ করতে পারবে না, রিনেম করতে পারবে না, সেভ করতে পারবে না, সব কাজে বাধা দেবে। এরকম একটা ভাইরাসের এক্সাম্পল হচ্ছে সিএমজে, র্যান্ডেক্স, এগুলো সবকটাই হচ্ছে রেসিডেন্ট ভাইরাস। লাস্ট আরেকটা ভাইরাস হচ্ছে ম্যাক্রো ভাইরাস। প্রথমে বলে নেওয়া যাক ম্যাক্রো ফাইল বলতে কি বোঝায়। ম্যাক্রো ফাইলে কিছু প্রোগ্রাম আগে থাকতেই লেখা থাকে। তো কম্পিউটার কি করে, ম্যাক্রো ফাইলের মধ্যে লেখা সেই প্রোগ্রাম অনুযায়ী অনেকগুলো কাজ পরপর একসাথে প্রসেস করে। মানে ম্যাক্রো ফাইল বলতে কি বোঝায়, আমরা একটা ক্লিক করব, অনেকগুলো কাজ পরপর হবে। এই ম্যাক্রো সুবিধাটা পাওয়া যায় পাওয়ার পয়েন্টে। তো এই ম্যাক্রো ফাইলগুলোকে নষ্ট করে দেয় ম্যাক্রো ভাইরাস। এরকম একটা ভাইরাসের এক্সাম্পল হচ্ছে রিল্যাক্স বা ডিভিএম। এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়তে হবে। তো কম্পিউটারে ভাইরাস থাকার লক্ষণ কি? কম্পিউটারের স্পিড কমে যাবে, কম্পিউটার হ্যাং করবে, চালু করা যাবে না, বুটিং হবে না, হঠাৎ করে কম্পিউটার রিস্টার্ট করতে শুরু করবে, ডেট বা টাইম এগুলো বারে বারে চেঞ্জ হয়ে যাবে। হার্ড ডিস্কের মধ্যে ব্যাড সেক্টর দেখা দিতে পারে। ব্যাড সেক্টর বলতে কিছুটা জায়গা, যে জায়গাটা কাজ করবে না। হার্ড ডিস্কের মধ্যে কিছুটা জায়গা যেটা কাজ করবে না, এটাকে বলা হচ্ছে ব্যাড সেক্টর। কোনো একটা ডকুমেন্ট রয়েছে, তুমি দেখতে পাচ্ছ হার্ড ডিস্কটা ফুল রয়েছে, কিন্তু সেই ডকুমেন্টগুলোকে খুঁজে পাওয়া যাবে না। এই সমস্ত লক্ষণগুলো দেখা যেতে পারে। তো এখান থেকে প্রতিরোধের উপায় কি? আমাদের ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, এটা ভাইরাসের হাত থেকে রক্ষা করবে। অ্যান্টিভাইরাস দ্বারা বারে বারে স্ক্যান করতে হবে। পেন ড্রাইভ অন্য কম্পিউটারে লাগানোর আগে দেখে নিতে হবে যে সেখানে অ্যান্টিভাইরাস রয়েছে কিনা। ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের সতর্ক হতে হবে। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা চলবে না। কোনো একটা ফাইল ডাউনলোড করার আগে আমাদের সতর্কভাবে ডাউনলোড করতে হবে। এই সমস্ত জিনিসগুলো আমাদের একটু লক্ষ্য করতে হবে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। আশা করি পড়াগুলোকে বুঝতে পেরেছো। এর পরবর্তী পার্টে তোমাদের বইয়ের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।